শুরু করি 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু হবে আজকে। On December 1, 2018, the trial balance of Korim and Company is as follows. তো করিম কোম্পানির আমাদের প্রথমেই ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 13,175 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল এটা হলো কারেন্ট অ্যাসেট 9,200 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য আমাদের কত দেওয়া আছে, এটা সমাপনী কিনা সেটা পরে দেখতে হবে। আমাদের কস্ট অফ গুডস সোল্ড এবং সমানে দেখে বলতে পারবো এটা কি বিগিনি নাকি ইন্ডি। ইনভেন্টরি দেওয়া আছে আমাদের 29,450 টাকা। তারপর স্টোর সাপ্লাইস আছে 1,991 টাকা। স্টোর সাপ্লাইসটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, এটাও কারেন্ট অ্যাসেট। স্টোর ইকুইপমেন্ট আছে, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট। তাহলে এই ফিক্সড অ্যাসেট থেকে আমরা এই অ্যাকুমুলেটেড টাকাটা বাদ দিব ব্যালেন্স শিটে। অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লাইবিলিটিস, ক্যাপিটাল এটা ওনার সিকিউরিটিতে যাবে, ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ যাবে ওনার সিকিউরিটিতে। সেলস যাবে ইনকাম স্টেটমেন্টে, সেলস থেকে সেলস রিটার্ন আমরা বাদ দিব, বাদ দিলে পাবো নিট সেলস, ঠিক আছে। সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, পাবো নিট সেলস, ইনকাম স্টেটমেন্টে যাবে। এরপরে পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ দিব, পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ দিব, ডিসকাউন্টও বাদ দিব, ঠিক আছে। পারচেস থেকে এই দুইটা অ্যামাউন্ট যদি আমি বাদ দিই তাহলে পাবো নিট পারচেস, এটাও আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে। সেলস স্যালারিস এক্সপেন্স, সেলস স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে 31,350 টাকা। এই সেলস স্যালারিস এক্সপেন্স এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যাবে। ট্রেড ইন আন্তঃপরিবহন, এটা হলো ইনকাম স্টেটমেন্টে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ডের পরে এটার কাজটা হবে, না কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য এটা ইউজ করা হয়, কস্ট অফ গুডস সোল্ডের আগে থেকে। রেন্ট এক্সপেন্স ভাড়া, এই ভাড়াটা আমাদের কোথায় বসাবো, এটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বসাবো। আদার সেলিং এক্সপেন্স, এটাও আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বসাবো। ইউটিলিটিভ এক্সপেন্স, এটাও আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বসাবো। এখন সমন্বয়গুলো দেখি। আমাদের সমন্বয়ে এই যে এখানে যে ইনভেন্টরি আছে এটা হলো 31 তারিখের, হ্যাঁ, উপরে তারিখ দেওয়া আছে। এগুলো সব যেগুলো ব্যালেন্স দেখতেছে এগুলো সবগুলো ব্যালেন্স হিসাব কাজ শেষে, ঠিক আছে। তার মানে কি এটা ইন্ডিং ইনভেন্টরি কত টাকা, 29,450 টাকা। কিন্তু সমন্বয়ে বলতেছে ইন্ডিং ইনভেন্টরি কত টাকা, 31,700 টাকা, ঠিক আছে। সমন্বয়ে 31,700 টাকা ইন্ডিং ইনভেন্টরি দেখাইতেছে। তাহলে আমাদের এই ইন্ডিং ইনভেন্টরি নিয়ে আমরা কাজ করব। তো একটা একটা করে আমরা কাজ শেষ করি। প্রথমে কি করব, আমরা ইনকাম স্টেটমেন্টে সেলস দেখাবো, ঠিক আছে। ইনকাম স্টেটমেন্টে আমরা সেলস দেখাবো, কত টাকার সেলস, সেলস হচ্ছে 99,400, সেলস 99,400 টাকা দেওয়া আছে, এটাকে আমরা বসাবো। এই সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব 887 টাকা, পাবো নিট সেলস। দেখো প্রথমে এই কাজই করছি আমরা। সেলস ছিল কত টাকা, 99,400, আর ওইটা আমরা পরে কাউন্ট করি, আমাদের যেহেতু ফেরত ছিল ফেরতটা আমরা আগে বাদ দিই। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স কত ছিল, 887 টাকা। সেলস থেকে সেলস রিটার্ন আমরা বাদ দিলাম। তো সমন্বয়ের মধ্যে হয়তো সেলস রিলেটেড আর একটা এন্ট্রি ছিল, বিধায় এখানে আর একটা এন্ট্রি আসছে। দেখি সমন্বয়ের মধ্যে সেলস রিলেটেড এই যে শেষে আছে, দেখো কি বলছে, সেলস অফ টাকা 500 ওয়াজ টোটালি অমিটেড, 500 টাকার বিক্রয় বাদ পড়ে গেছে। তার মানে কি আমাদের 500 টাকার বিক্রয় নতুন করে অ্যাড করতে হবে। এই জন্য এখানে কি লিখছি আমরা, আনরেকর্ডেড সেলস, অর্থাৎ যেটা বিক্রি হয়েছিল কিন্তু রেকর্ড করা হয়নি, এটা আমরা নতুন করে রেকর্ড করলাম। তাহলে সেলস আগের ছিল 99,400 আর নতুন অ্যাড হয়েছে 500, এই টোটাল 99,900 টাকার সেলস থেকে ফেরতটা আমরা বাদ দিয়ে নিট সেলস পেলাম, ঠিক আছে। এরপরে আমাদের অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস নাই, আমাদের আমাদের একটু বলতে মিস্টেক হয়ে গেছে, এটা সমাপনী না, এটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। সমাপনী তখনই ধরতাম যদি কোশ্চেনের মধ্যে কস্ট অফ গুডস থাকতো,
যদি কোশ্চেনে কস্ট অফ গুডস থাকে তাহলে আমরা এটাকে সমাপনী মজুত পণ্য ধরবো। যেহেতু আমাদের কস্ট অফ গুডস নাই, এটা কি করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্য ধরতে হবে, কারণ সমাপনী মজুত পণ্য কোশ্চেনের শেষে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে প্রারম্ভিক মজুত পণ্য আমরা আগে বসাবো বিগিনিং। স্যার এই হিসাবগুলো তো স্যার উপরে দেওয়া আছে 31 তারিখের, তাহলে তো স্যার সমাপনী না এগুলো সব? সমাপনী এইখানে তারিখটা দিতে ভুলে গেছে, এখানে তারিখ হবে একটা, হ্যাঁ? তারিখ হবে 1 তারিখে। আর তারিখ না থাকলেও আমরা এটা 1 তারিখ কেন ধরবো, যে কস্ট অফ গুডস থাকতে হবে, আমাদের যদি কস্ট অফ গুডস থাকে তাহলে আমরা এটাকে হিসাবকাল শেষে ধরবো। যেমন আগে একটা অঙ্ক করছিলাম, সেটাতে কস্ট অফ গুডস দিল। হ্যাঁ, এই যে দেখাইতেছি আগের অঙ্কটা। যেমন এই যে এটা 1 তারিখ বলে দিছিল, ঠিক আছে, ওইরকম তারিখ ছিল, হয়তো ভুল করে আমি ওইখান থেকে কেটে গেছে তারিখটা। আর এইখানে কিছু বলা নাই, কিন্তু কোশ্চেনে কস্ট অফ গুডস ছিল এবং তারিখও 31 তারিখ দেওয়া ছিল, ওইটা ইন্ডিকেট করা থাকে প্রারম্ভিক। এখানে ডেটটা ভুল ক্রমে বাদ পড়ে গেছে, এখানে একটা ডেট হবে ব্র্যাকেটে, 1 তারিখ 1/1/2019। তাহলে এইটা আমাদের প্রারম্ভিক মজুত পণ্য। এটা আমরা আরেকটু ক্লিয়ার হবে আরো একটা দুটো অঙ্ক দেখলে, সামনে দেখি তো এরকম আছে কিনা। দেখিনি। ইনভেন্টরি, ইনভেন্টরি আছে, এখানেও কিন্তু ডেট দেওয়া নাই, কস্ট অফ গুডস কিন্তু নাই। হ্যাঁ, তার মানে ওই কনসেপ্টটাই মনে রাখতে হবে, কস্ট অফ গুডস থাকতে হবে। যদি কস্ট অফ গুডস থাকে তাহলে র্যাও মিলে যে ইনভেন্টরি দেওয়া সেটা হলো বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি। ঠিক আছে, আর আমাদের কস্ট অফ গুডস নাই, আমাদের কস্ট অফ গুডস বানাইতে হলে ওপেনিং ইনভেন্টরি লাগে, আর এই ওপেনিং ইনভেন্টরি হচ্ছে যেটা। ঠিক আছে, ওপেনিং ইনভেন্টরি আমরা 9,200 টাকা বসাবো প্রথমে কস্ট অফ গুডস নির্ণয় করার জন্য। ওপেনিং ইনভেন্টরি 29,450। ঠিক আছে না, 29,450। এটার সাথে আমরা কি কি কাজ করবো, প্রথমে পারচেজ বসাবো। পারচেজ 62,300, পারচেজ থেকে পারচেজ রিটার্ন বাদ দিব, আর পারচেজ ডিসকাউন্ট বাদ দিব, এই দুইটা বাদ দিব, তাহলে পাবো নিট পারচেজ। দেখো এই যে পারচেজ থেকে পারচেজ রিটার্ন বাদ দিছি, পারচেজ ডিসকাউন্ট তো বাদ দিছি, প্রাইস কি নিট পারচেজ। ঠিক আছে, নিট পারচেজ পেলাম, এর সাথে ফ্রেড ইন আন্ত পরিবহন আমরা যোগ করলাম, তাহলে আমাদের বের হলো 43,550 টাকা। ওপেনিং ইনভেন্টরি থেকে এই পুরো টাকাটা আমরা যদি বাদ দেই, নিট পারচেজ আর ফ্রেড ইন এই দুটো যদি আমরা বাদ দিই, তাহলে কি পাইতেছি আমরা, ফ্রেড ইন তো এখানে আছে না, ওপেনিং ইনভেন্টরি থেকে আমরা এটা বাদ দিলে পাইতেছি কস্ট গুডস অ্যাভেইলেবল ফর সেলস, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্য আছে তোমার কাছে, বিক্রয়যোগ্য পণ্যের মূল্য হচ্ছে 73,000। ঠিক আছে, আর ইন্ডিং ইনভেন্টরি এই যে সমন্বয় উপরে দেখো, ইন্ডিং ইনভেন্টরি বলতেছে 31,700 টাকা, তাহলে এই 31,700 আমরা বাদ দিই, তাহলে কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেলস থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দিলে আমরা পাইতেছি কস্ট অফ গুডস সোল্ড। নিট সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিব, আমরা পাবো গ্রোস প্রফিট। ঠিক আছে, এরপরে যাব আমরা অপারেটিং এক্সপেন্সে, প্রথমে আমরা সেলিং এর মানগুলো বসাবো। সেলিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সে প্রথমে আমরা সেলিং এক্সপেন্স দেখো। তো সেলিং এক্সপেন্সে কি যাবে বলছিলাম আমরা, সেলিং এক্সপেন্সে যাবে সেলস স্যালারিস এক্সপেন্স। ঠিক আছে, সেলস স্যালারিস এক্সপেন্স যাবে, আর এখানে যাওয়ার মতো কিছু দেখতেছি না। সমন্বয় যদি কিছু থাকে তাহলে ওটা দেখি, সমন্বয় কিছু বলছে কিনা। ইন্ডিং স্টোর সাপ্লাইস, ইনভেন্টরি দেওয়া আছে 300, খেয়াল করে দেখি দেওয়া মিলে আমাদের স্টোর সাপ্লাইস কত দেওয়া আছে, 1,991 টাকা। এই 1,991 টাকা মধ্যে বলতেছে হিসাবকাল শেষে আছে 300 টাকা সম্পদ, স্টোর সাপ্লাইস ইনভেন্টরি 300 টাকা, কিন্তু আমরা আগে দেখায় রাখছিলাম কত, 1,991 টাকা। তাহলে মাঝখানের যে টাকাটা কমে গেল, ওই কমে গেছে কেন, এই স্টোর সাপ্লাইসটা ব্যবহার হয়েছে, ব্যবহার হওয়ার কারণে সমাপনী স্টোর সাপ্লাইসটা 300 দাঁড়াইছে। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে স্টোর সাপ্লাইস এক্সপেন্স। ঠিক আছে,
স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, আর এই স্টোর সাপ্লাইজ এক্সপেন্স সেলিং এক্সপেন্সের মধ্যে বসে। দেখো তাই করছি কিনা, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স দেখাইতেছে র মিলে 1991 টাকা, কিন্তু সমন্বয় বলতেছি 300 টাকা হাতে আছে, তাহলে মাঝখানে 1691 টাকা খরচ হয়ে গেছে। তারপরে আমরা বলছিলাম যে সেলস স্যালারিস এক্সপেন্স কত টাকা, 21,350 টাকা। এই যে দেখো র মিলে 21,350 টাকা, এর সাথে সমন্বয় আছে। সমন্বয়টা হলো অ্যাক্রুড সেলস স্যালারিজ পেয়েবল, অর্থাৎ সেলস স্যালারি বকেয়া আছে। আমরা জানি কি খরচের সাথে বকেয়াটা অ্যাড হবে, তাহলে কত দাঁড়াইতেছে সেলস স্যালারিজ এক্সপেন্স। সেলস স্যালারিজ এক্সপেন্স 21,430 টাকা দাঁড়াইতেছে। বুঝতে পারছি? এরপরে দেখবে আমাদের আরো কোনো খরচ আছে কিনা। আদার স্যালারিজ এক্সপেন্স আছে এখানে, এটা বসাইছি। প্রথমটার কাজ হয়েছে ইন্স্যুরেন্সটা, এটা কিসে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। তারপরে এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের অবচয় কত, 4,300। এইটা স্টোর ইকুইপমেন্টের তার অবচয় যে কোনো সম্পত্তির অপচয় সবসময় সেলিং এ যায়। না, না, সবগুলা অ্যাডমিনিস্ট্রেটিভে যাইতে পারে, এটা আমাদের ডিপেন্ড করতেছে ওই এন্ট্রির উপরে। তারপর আমরা দেখবো সামনে ওই চার্টের মধ্যে কোথায় ছিল, মনে আছে চার্টটা আমার কাছে এখন নাই। চার্টের মধ্যে তো সেলিং এ ছিল। সেলিং এ ছিল, সেলিং, সেলিং এই হবে সব। তো এইখানে কত টাকা আমরা অবশ্যই দেখাবো, 4,300 টাকা। সেলিং এ আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেখালাম, স্টোর ইকুইপমেন্টে 4,300 টাকা। তারপরে আমাদের আদার সেলিং এক্সপেন্স, এই সেলিং এক্সপেন্সটা এটা কার প্রশ্নে কিন্তু বলা নাই। তুমি যদি এটাকে সেলিং এ দাও তাও হবে, আবার তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভে দাও তাও হবে। আমার মতে অ্যাডমিনিস্ট্রেটিভে দেওয়াই ভালো, কারণ সেলস এরটা তো একটা ছিলই না, সেলসে 21,350 তুমি বসাইছি। আদার সেলিং এক্সপেন্সটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভেই দেখাবো, ঠিক আছে। আদার্স সেলিং এক্সপেন্সটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাবো। এইটা চেঞ্জ করলে তো অনেক কিছু চেঞ্জ করতে। আচ্ছা একটু হিসাব করে বলো তো কত হয়, এখান থেকে যদি আমি সরাই ফেলি, যদি আমি এইদিকে আনি, এদিকেই দিতে হবে, কারণ আমাদের স্যালারি তো একটা সেলিং এর আছে। আদার, ও এটা সেলিং ছিল, sorry, আমাদের প্রশ্নই মিলেছে, ঠিক করে দিই, এটা সেলিং ছিল, আদার সেলিং এক্সপেন্স, স্যালারি না, এই জন্য তো মিলতেছিল না। আদার সেলিং এক্সপেন্স, যদি আদার স্যালারি হইতো তাহলে আমরা নিচেই বসাইতাম, আমাদের কোশ্চেনে এখানে ভুল আছে। বুঝতে পারছি? কোশ্চেনে যদি এইখানে আদার স্যালারিজ এক্সপেন্স হয়, তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বসাবো, কারণ স্যালারি তো আমরা সেলসে বসাইছি। বুঝতে পারছি বিষয়টা, আদার সেলিং এক্সপেন্স। এরপরে আমাদের তাহলে এখানে বাকি রইলো কি কি বসানো, এইখানে খরচের মধ্যে বাকি আছে ইউটিলিটিজ এখনো বসাই নাই, রেন্ট এখনো বসাই নাই, এই দুইটা অ্যামাউন্ট এখনো বসানো বাকি, এই দুইটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে বসাবো। আর সমন্বয়ে কি কি বসানো বাকি, এই যে অ্যাক্রুড ইউটিলিটিজ এক্সপেন্স, তাহলে এই ইউটিলিটিজ এক্সপেন্সের সাথে এটা অ্যাড করে তারপর আমরা বসাবো। আর কি করব আমরা, এই যে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, মানে রেন্টের ব্যাপারে কিছু বলে না, তাহলে রেন্ট আমরা সরাসরি বসাবো অ্যাডমিনিস্ট্রেটিভে। ইউটিলিটিজ এটার সাথে আমরা বকেয়াটা যোগ করে বসাবো। আর আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, দেখো ইন্স্যুরেন্স এখানে কত টাকা, 1,600 টাকা। 1,600 টাকা কি, এই টাকা কার, আনএক্সপায়ার্ড এর ব্যালেন্স কিন্তু। প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা, অর্থাৎ এখনো এটা খরচ হয় নাই। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এখানে 1,600 দেখাইতেছে, রেওয়া মিলে
কিন্তু সমন্বয়ে বলতেছি 200 টাকা, তাহলে মাঝখানে 1200 টাকা 1400 টাকা কই গেল, বাকি 1400 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে 1600 টাকা দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ তিনটা জিনিস আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স 1600 টাকা ছিল আগে, কিন্তু সমন্বয় বলতেছি 200, মানে 1400 টাকা খরচ হয়ে গেছে। রেন্ট 3600 ছিল, 3600 বসাইছি। ইউটিলিটিস 1677 টাকা প্লাস বকেয়া ছিল 150 টাকা, এই মোট 6829 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মোট সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দাঁড়াইতেছে আর সেলিং মিলে দাঁড়াইতেছে 36,862 টাকা। ঠিক আছে, তাহলে আমরা গ্রোস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলাম, দিলাম নিট ইনকাম। তারপর আমরা যাব ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে বিগিনিং ক্যাপিটাল কোশ্চেনে আমরা পড়ার সময় দেখছি 41,994 টাকা ছিল। নিট ইনকাম বের করছি আমরা 20,750 টাকা 51 টাকা, টোটাল হলো 62,745 টাকা। ডিউরিং ড্রয়িং দেওয়া আছে 12,000, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা ইন্ডিং ক্যাপিটাল পেলাম। ঠিক আছে, সর্বশেষ আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা কি কি আনবো, ব্যালেন্স শিটে প্রথমে আসবে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে কি কি আছে, কারেন্ট অ্যাসেট। আমরা উপর থেকে একটু দেখে আসি, কোশ্চেন থেকে আমরা দেখি কয়টা কারেন্ট অ্যাসেট আছে। ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে, স্টোর সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, এই কয়টা, আর কোনো কারেন্ট অ্যাসেট নাই। 5টা কারেন্ট অ্যাসেট পেলাম আমরা, এবং এই 5টা কারেন্ট অ্যাসেটের মধ্যে আবার সমন্বয় আছে কয়টার সাথে, এই যে এইখানে একটা আছে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ করতে হবে, ওই যে আমরা পণ্য কিনছিলাম কিন্তু খাতায় লিখি না, ওই টাকাটা অ্যাড করতে হবে, যেটা বাদ পড়ে গেছে। ক্যাশ সরাসরি বসাবো, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সমন্বয় যোগ করে বসাবো। ইনভেন্টরি আমরা এইটা বসাবো না, বসাবো সমাপনী যেটা সেটা 31,700 টাকা। স্টোর সাপ্লাইজ আমরা এইটা বসাবো না, এখান থেকে আবার যেটা খরচ হয়েছিল সেটা বাদ দিন, অর্থাৎ এই যে সমাপনীটা, যে এই টাকা বসাবো কত, এই যে ইন্ডিং স্টোর সাপ্লাই ইনভেন্টরি কত, 300 টাকা, এই 300 টাকা আমরা বসাবো, মানে এটা সম্পদ। ঠিক আছে, এটাও সম্পদ ছিল কিন্তু মাঝখানে খরচ হয়ে সর্বশেষ সম্পদ আছে 300 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স আমরা এই যে সম্পদ যতটুকু সেটা বলবো 200 টাকা বসাবো। ঠিক আছে, স্টোর ইকুইপমেন্ট এটা তো ফিক্সড আছে, তার মানে আমি 1 2 3 4 5টার মধ্যে আমাদের একটা ছাড়া বাকি সবগুলো সমন্বয় করে বসাইতে হবে। দেখো ক্যাশ, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল এত, নতুন 500 টাকার কি ছিল অ্যাড করছি, ইনভেন্টরি শেষেরটা বসাইছি ইন্ডিং ইনভেন্টরি, আর স্টোর সাপ্লাইস আর প্রিপেইড ইন্স্যুরেন্স সমন্বয় যে সম্পদের কথা বলছি সম্পদের টাকাটা আমরা এখানে বসাইছি। এরপরে আসবে প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, স্টোর ইকুইপমেন্ট আছে, স্টোর ইকুইপমেন্ট থেকে আমরা ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন বাদ দিব, আর কোনো ফিক্সড অ্যাসেট নাই আমার। ঠিক আছে, দেখো তাই করছি। স্টোর ইকুইপমেন্ট থেকে আমাদের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ছিল 14,700 টাকা রেওয়া মিলে, আর নতুন করে অবচয় হয়েছিল 4,300 টাকা। ঠিক আছে, 4,300 টাকা, এই টোটাল হলো 19,000। তাহলে আমাদের সরি, হ্যাঁ 19,000, তাহলে 37,200 থেকে 19,000 বাদ দিলে 18,200 টাকা আমাদের প্লান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট মিলে আমরা টোটাল অ্যাসেট পেলাম 73,275। এরপরে যাব লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটিতে আমরা দেখি ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি কত বের করে রাখছিলাম, 50,745, এটা সরাসরি আমরা বসাই দিচ্ছি। আর আমাদের কারেন্ট লাইবিলিটি যে কারা বলবে তারা, আমরা একটু রেওয়ামি থেকে দেখে আসি। অ্যাকাউন্টস পেয়েবল যাবে, আর কি আছে, আর কিছু দেখি দেখি নিচে কিছু আছে, এখানে আসার মতো আর কিছুই নাই।
অ্যাকাউন্টস পেয়েবল যাবে কারেন্ট লায়াবিলিটিজে। এরপরে আসবে স্যালারি বকেয়া ছিল, অ্যাক্রুড স্যালারি আসবে বা স্যালারি পেয়েবল আসবে 80 টাকা, ইউটিলিটিস পেয়েবল আসবে 150, তিনটা। অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি পেয়েবল, ইউটিলিটিস পেয়েবল। তাহলে এই তিনটা মিলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি মিলে আমাদের টোটাল কতবার আছে এখানে? 73,275। ঠিক আছে, এই ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ। এখন আসবো আমরা 4-এ। স্যার আপনি একটু শীটের থেকে স্যার ডেপ্রিসিয়েশন একটু দেখা স্যার একটু ক্লিয়ার করে দেন, এদিকে তো দুই জায়গায় স্যার ডেপ্রিসিয়েশন বসাইছে, সেলিং ও বসাইছে, ওই যে অ্যাডমিনিস্ট্রেশন বসাইছে। শিটে দেখতেছি। স্যার ফার্স্টের রুলসটা স্যার একটু দেখেন। আচ্ছা, তাহলে আমরা স্টোর ইকুইপমেন্ট এর অপচয় সেটা আমরা বসাবো হলো সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। আর যদি অফিস ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন হয় তাহলে আমরা সেটা বসাবো অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস এক্সপেন্সের মধ্যে। 4 নাম্বারে আসি। 4 নাম্বার থেকে আমাদের আগে কিন্তু ওই রেওয়া মিলের কোন আইটেম কোথায় যাবে সেটার ধারণা নিতে হবে, এরপর সমন্বয় করে তারপরে আমরা বসাবো। তো এইখানে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 1 লাখ, এটা হলো কারেন্ট অ্যাসেট, প্রিপেইড রেন্ট, ঠিক আছে, চলতি সম্পদ, এটা কারেন্ট অ্যাসেট। এই রেন্টটা যাবে আমাদের ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট অ্যাসেট সেকশন। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটাও যাবে কারেন্ট অ্যাসেটের মধ্যে। অফিস ইকুইপমেন্ট, এই অফিস ইকুইপমেন্ট যাবে ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনটা বাদ যাবে অফিস ইকুইপমেন্টের থেকে, এই অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের টাকাটা বাদ যাবে। যদি কোনো অবচয় নতুন করে থাকে সেটা আবার এইটার সাথে এসে অ্যাড হবে। মোটর কার, এই মোটর কারও আমাদের ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেট থেকে আমরা অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন বাদ দিব। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লাইবিলিটিস। তারপরে হচ্ছে আনআর্ন ম্যানেজমেন্ট ফি, অনুপার্জিত ব্যবস্থাপনা আয় বাবদ, এটা আমাদের কোথায় যাবে? অনুপার্জিত আয় এটা, ঠিক আছে, যেটাকে আমরা দায় বলি, ঠিক আছে, চলতি দায়, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিসে আমরা আনআর্ন ম্যানেজমেন্ট ফি বসাবো। ক্যাপিটাল, এটা ওনার সিকিউরিটি যাবে। জেনারেল রিজার্ভ, এটা ব্যালেন্স শিটে যাবে ওনার সিকিউরিটি ওই সেকশনে, ঠিক আছে। তারপরে রিপেইড রিপেইড এক্সপেন্স, ঠিক আছে, এইটা আমরা যাব ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা দেখাবো। তারপরে হচ্ছে কমিশন রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে এই অঙ্কটা পড়ে আমরা দেখতেছি যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, ঠিক আছে, এইখানে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু বলে নাই। এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান না, এটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আমরা এখন চূড়ান্ত হিসাব করবো। বুঝতে পারছি, এইখানে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট হবে। তো ওইখানে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্টেপ, মানে স্টেপ গুলো একটু বেশি, সেবামূলক প্রতিষ্ঠানের স্টেপটা একটু কম। ঠিক আছে, এইখানে কোনটা কোথায় যাবে, সেলিং আর ডিস্ট্রিবিউশন এইগুলা থাকে, এগুলোর সাথে রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো বাদ দিতে হবে। আর তোমার কি বলে কস্ট অফ গুডস সোল্ড সেকশনটা নাই, দেখতে হবে আবার মাল্টি কলাম হয়েছে কিনা, তাহলে আবার কাজ করতে হবে। আচ্ছা, পুরোটা প্রশ্ন আমরা করে নেই। কমিশন বললাম, ম্যানেজমেন্ট ফি, রেভিনিউ, এটাও আমাদের ইনকাম স্টেটমেন্টের আইটেম। স্যালারি এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, রেট অ্যান্ড ট্যাক্স, এগুলো সবই কিন্তু আমাদের খরচ, এগুলো সবই ইনকাম স্টেটমেন্টে যাবে। স্টক অফ সাপ্লাইজ যেটা সম্পদ দেওয়া আছে, এটা হলো কারেন্ট অ্যাসেট। ল্যান্ড, বিল্ডিং, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেটে যাবে। এখন আমরা সমন্বয়ে যাওয়ার আগে দেখি কি কি চাইছে। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট, মানে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে এবং ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। মানে এই অঙ্কে আমাদের সেলসও নাই, কস্ট অফ গুডস সোল্ড এর সেকশন আসবে না, তার পরবর্তী যে কাজগুলো সেগুলো আমরা করবো। প্রথমে আমরা ইনকাম দেখাবো। এখানে আমাদের ইনকাম, কি কি ইনকাম আছে দেখি, যে যে ইনকাম আছে সবগুলো ইনকাম আমরা এখানে দেখাবো।
অপারেটিং ইনকাম গুলো এখানে আসবে। অপারেটিং ইনকামের মধ্যে আছে কমিশন রেভিনিউ আছে, ম্যানেজমেন্ট ফি রেভিনিউ আছে, এই দুইটা। আর কি আছে? সার্ভিস রেভিনিউ নাই, আর তো দেখতেছি কমিশন আর ম্যানেজমেন্ট ফি রেভিনিউ। ম্যানেজমেন্ট ফি রেভিনিউ আর কি কমিশন বসাই সমন্বয় কি চাইছে একটু পরে দেখতেছি। ম্যানেজমেন্ট ফি রেভিনিউ 50,000 ছিল, বসাইছি। কমিশন ছিল 1,50,000 বসাইছি। ঠিক আছে, তার মানে এই কোম্পানির নর্মালি বলে দিচ্ছি তারা তাদের মূল উৎস হচ্ছে কমিশন। আচ্ছা, এখন সমন্বয়ে আসে। ঠিক আছে, সমন্বয়ে দেখবো রেভিনিউ এর সাথে কোনো সমন্বয় কি আছে কিনা। এই যে পাইছে 5 নম্বরে কি বলতেছে, the unearned management fee were received and record in November 1, 2018. This advance payment covers 6 months up to April 2019 management of apartment building. অর্থাৎ এই ম্যানেজমেন্ট ফি প্রশ্নে যেটা দেওয়া আছে, অর্থাৎ কত টাকা দেওয়া আছে ম্যানেজমেন্ট ফি রেভিনিউ, 50,000 টাকা। এই 50,000 টাকার ম্যানেজমেন্ট ফিটা হচ্ছে 6 মাসের জন্য। ঠিক আছে, তাহলে এই 50,000 টাকাকে তুমি 6 মাসের জন্য 6 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি পাবা 1 মাসের রেভিনিউ কত। আমাদের অঙ্কটা 31শে ডিসেম্বরে শেষ, তাহলে 31শে ডিসেম্বর যাইতে হলে তোমাকে কয় মাস অতিবাহিত করতে হবে? 2 মাস। ঠিক আছে, তাহলে 2 মাসে 1 মাসে কত করে আসে দেখো, 2 মাসে তাহলে কত হবে? 1 মাসে কত করে আসে? স্যার এই 50,000 টাকাটাকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ না? না, 6 দিয়ে না, 12 দিয়ে ভাগ দিবে কেন? বলে দিছি 6 মাসের টাকা, 6 মাসের টাকা বলে দিছি না, 6 দিয়ে ভাগ করবে। 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 8,333 পর আবার 333। 8,333 হুম, কত দিয়ে? 6 দিয়ে ভাগ করে। হ্যাঁ 50,000 টাকাকে। আনান ম্যানেজমেন্ট ফি। স্যার আমরা 6 মাসের টাকাটা, এটা তো মানে 12 মাসে 50,000 তো 12 মাসের টাকা দেওয়া আছে না? না তো দেখ, এটা আমরা 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে। এখানে বলা আছে দিস অ্যাডভান্স পেমেন্ট কাভার্ড 6 তার মান্থ। উপরে রেওয়া মিলের টাকাটা 50,000 টাকাটা যেটা। এটা তো কতদিন, এটাই তো ইনিশে ইন্ডিকেট করেছে 6 মাসের টাকা। 6 মাস বলে দিচ্ছে, 6 মাসে 6,000। আমাদের এটা কভার করবে হলো 2019 সালের এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাসে 50,000। আমি কি ক্যালকুলেট করবো? 50,000 6 মাসে 8,333 টাকা। 1 মাসে 8,333 টাকা আছে। আচ্ছা, একটা জিনিস দেখে নিই, আর কোন সমন্বয় আছে আমাদের হাতে? স্যালারিটা এইখানে একটু ভুল আছে, কোন জায়গায় একটু ভুল আছে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। এইটা আমাদের এখানে একটু ভুল আছে, কারেকশন হবে এখানে। আমি দেখে আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, পরের এন্ট্রি গুলো দেখে আমি এটা একটু মার্ক করে রাখলাম। এখানে একটু সমস্যা আছে, এটা আমরা পরে দেখতেছি, সরকারি দিচ্ছি। তো এই পর্যন্ত শুধু জাস্ট দেখে রাখি, ম্যানেজমেন্ট ফি রেভিনিউ 50,000 আর কমিশন হচ্ছে 1,50,000 টাকা। এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিব। অপারেটিং এক্সপেন্স এর মধ্যে প্রথমে সেলিং এক্সপেন্স বসাবো। সেলিং এক্সপেন্স এর মধ্যে কি কি বসতেছে?
সেলিং এক্সপেন্সের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আর ব্যাড ডেটস এক্সপেন্স আছে, এই দুটো আমরা বসাবো। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেখো কত ছিল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হলো বিক্রয়ের সাথে related, কারণ অ্যাডভার্টাইজমেন্ট তুমি যত বেশি দিবা তোমার বিক্রয় বাড়ার সম্ভাবনা তত বেশি থাকবে। বিক্রয়ের সাথে এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের সম্পর্ক, এই 10,000 টাকা বসাবো, যদি সমন্বয় থাকে সমন্বয় করে নিতে হবে। তো আমরা দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের সাথে কোনো সমন্বয় আছে কিনা, না কোনো সমন্বয় নাই, ডিরেক্ট আমরা বসাই দিব। এরপরে সেলিং এর মধ্যে আর কি আসার কথা দেখি। ল্যান্ড বিল, আচ্ছা আর কিছু এখানে নাই। ইন্স্যুরেন্স, অফিস ইকুইপমেন্টের অবচয় যাবে অ্যাডমিনিস্ট্রেটিভে, মোটর কারের অবচয় অ্যাডমিনিস্ট্রেটিভে, বিল্ডিং একটাও অ্যাডমিনিস্ট্রেটিভে। যদি সেলিং এ আসবে স্টোর ইকুইপমেন্ট আর ডেলিভারি ভ্যানের অবচয়। স্যালারি বকেয়া আছে, এটা পরে আসবে ইসের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। স্টক অফ সাপ্লাইস at 31st ডিসেম্বর 2018, 1500। আচ্ছা এই সাপ্লাইসটা, এটা কি স্টোর সাপ্লাইস নাকি অফিস সাপ্লাইস কোনোটাই বলা নাই। তুমি চাইলে এটা সেলিং এও দেখাইতে পারো, চাইলে অ্যাডমিনিস্ট্রেটিভেও দেখাইতে পারো। যদি স্টোর সাপ্লাই হইতো তাহলে সেলিং এ বসাবা, আর অফিস সাপ্লাইজ হলে আমরা দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভে। কিছু বলা না থাকবে তোমার ইচ্ছা, তুমি সেলিং এ দেখাইতে পারো, অ্যাডমিনিস্ট্রেটিভে। আমাদের এখানে মেবি ওরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাইছে। স্টোরেজ সাপ্লাইজ এক্সপেন্সটা আমরা, সাপ্লাইজ এক্সপেন্সটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দেখাইছি এখানে। তাহলে আমাদের সেলিং এ আর তো কিছু দেখতেছি না। আরেকটাই যে আছে 5%, দ্য অ্যাকাউন্ট রিসিভেবল ইজ আনকালেক্টেবল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের 5% টাকা আর পাওয়া যাবে না, যেটাকে আমরা বলি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ইংলিশে বলা হয় নিউ ব্যাড ডেটস অ্যালাউন্স, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ঠিক আছে, নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। এই কত টাকা হবে? 5%, অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% হবে। অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? ওই এখন এতগুলো এন্ট্রি যে খুঁজে বের করে মুশকিল। এই যে 60,000 টাকার 5% করে আমরা বসাবো। 60,000 টাকার 5% 3,000 টাকা। তাহলে আমি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাবদ পেলাম 13,000 টাকা। ঠিক আছে, সরি, সেলিং এক্সপেন্স বাবদ পেলাম 13,000 টাকা। এরপরে আমরা যাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমাদের বাকি যে অ্যামাউন্ট গুলো ছিল সেগুলো আমরা এখানে বসাই দেবো। অর্থাৎ বাকি যে খরচগুলো, কি খরচ আছে, স্যালারি এক্সপেন্স আছে, গ্যাস অ্যান্ড অয়েল আছে, মিসেলেনিয়াস এক্সপেন্স আছে, রেট অ্যান্ড ট্যাক্স আছে, তারপরে আমাদের আর এখানে দেখতেছি না, সমন্বয়ের কিছু আসবে। এখান থেকে আসবে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা, 6,500 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স আসবে। রেন্ট আসবে 24,000 টাকা, রেন্ট এক্সপেন্স 24,000 টাকা আসবে। তারপরে ডিপ্রিসিয়েশন আসবে 4,000, মোটর কার 8,000, বিল্ডিং এর 6,000, এগুলো সব আসবে। স্যালারি বকেয়া আছে, এটা যোগ হবে স্যালারির সাথে, বকেয়া স্যালারি নামে। স্টক অফ সাপ্লাইস এট 31st ডিসেম্বর 2018, টাকা 1,500। স্টোর, স্টোর না তো স্টক, স্টক অফ সাপ্লাইস 1,500 টাকা হিসাবকাল শেষে বলতেছে, কিন্তু আগে ছিল হচ্ছে 4,000, তার মানে মাঝখানে 2,500 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে এই 2,500 টাকা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। দেখি তো আমরা যেগুলো বললাম সেগুলো বসাইছি। দেখো, প্রথমে বলছিলাম স্যালারি বসাবি, স্যালারির সাথে বকেয়া স্যালারি ছিল সেটা আমরা প্লাস বা অ্যাড করলাম। অ্যাডটাই ভালো, প্লাসটা ইউজ করা হয় না তেমন একটা। ঠিক আছে, অ্যাড হবে। তাহলে স্যালারির সাথে বকেয়া স্যালারিতে অ্যাড হয়ে হলো কত, 42,500। ইন্স্যুরেন্স খরচ বলছিল 6,500 বসাইছি, রেন্টের দেওয়া ছিল 24,000 বসাইছি, 3টা অবচয় ছিল, অবচয় বসাইছি। রিপেয়ার এক্সপেন্স ছিল
আর এখানে তাহলে রিপেড হবে না, এখানে আমাদের স্পেলিং ভুল হয়েছে, রিপেড হবে, এখানে রিপেয়ার হবে, রিপেয়ার এক্সপেন্স হবে। রিপেয়ার এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল, মিসেলেনিয়াস, রেট অ্যান্ড ট্যাক্স আর সাপ্লাই যতটুকু খরচ হয়েছে, বুঝতে পারছি? এই হলো আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স কত। তাহলে রেভিনিউ থেকে আমরা এক্সপেন্স বাদ দিয়ে আমরা পেলাম নিট ইনকাম। এটা আমরা একটু পরে দেখতেছি, আমাদের এইখানে কোনো সমস্যা আছে তো সলভ করে দিতেছি। এটা থেকে এটা বাদ দিলে কি এটাই হয়, কি বাদ দিলে 2,08,000 থেকে 1,31,500 বাদ যাবে আমার কথা। 2,08 আর 2 মাইনাস এইটাই। আচ্ছা পরে দেখবো না কি পর এটা। স্যার 8,000 টাকা এটা ঠিক মানে ভুল হইছে না? হ্যাঁ ওইটা দেখবো একটু পর, ঠিক করে দেবো। আমি একটু চেক করলাম যে আসলে বিয়োগ করা ঠিক আছে। এরপরে আমরা ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে আমরা একটু দেখে আসি কি কি যাবে ব্যালেন্স শিটে। ক্যাশ আছে 1,00,000 টাকা, প্রিপেড রেন্ট আছে এটাও যাবে, প্রিপেড ইন্স্যুরেন্স আছে এটা যাবে, এখানে যাবে কতটুকু, খরচটা বাদ দিয়ে বসাতে হবে, খরচ সমন্বয় খরচ দেওয়া ছিল এটা বাদ দিয়ে বসাবো। অফিস ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেটে বসাবো। আমরা কারেন্ট অ্যাসেট গুলো আগে আইডি করবো, ক্যাশ, প্রিপেড রেট, প্রিপেড ইন্স্যুরেন্স, আর আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, আর আছে, আর এখানে দেখতেছেন স্টক অফ সাপ্লাই আছে, আর কিছু নাই। এই কয়টা আমরা বসাবো, ক্যাশ, প্রিপেড রেন্ট, আর রেন্টের থেকে এই যে রেন্ট খরচ যতটুকু হয়েছিল, সম্পদ আমাদের রেন্ট দেওয়া মিলে 30,000 দেওয়া সমন্বয় 24,000, মানে পার্থক্য টাকাটা হচ্ছে সম্পদ, ঠিক আছে? এরপরে রেন্ট খরচ বলতেছিল 24,000 টাকা খরচ। তারপরে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স 8,000 দেওয়া মিলেছিল, আর খরচ হয়েছে বলছিল 6,500, এই 6,500 আমরা বাদ দিচ্ছি। অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, আর নতুন অ্যালাউন্স বের হয়েছিল, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এটা বের হয়েছিল হচ্ছে আমাদের 3,000 টাকা, 3,000 টাকা আমাদের লেস করতে হবে। তারপরে আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ কতটুকু হাতে ছিল, 1,500 টাকা। আমাদের সমন্বয় এই যে দেখো, সমন্বয় এই যে 31 তারিখ 2018 সালে কত টাকা বলতেছে, 1,500 টাকা, এই 1,500 টাকা আমরা এখানে বসাবো। তাহলে এই হলো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেটে ল্যান্ড আসবে 1,40,000, তারপরে অফিস ইকুইপমেন্ট 40,000 ছিল, আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন দেওয়া মিলেছিল 8,000, সমন্বয় ছিল 4,000, মোট 12,000 বাদ দিচ্ছে। মোটর কার 80,000, দেওয়া মিলে 16,000, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ছিল, নতুন 8,000 অবচয় হয়েছে, 24,000 আমরা বাদ দিছি। বিল্ডিং এর 12,000 টাকা দেওয়া মিলে অবচয় সঞ্চিতি ছিল, নতুন অবচয় হয়েছে 6,000, মোট 18,000 টাকা আমরা বিল্ডিং থেকে বাদ দিচ্ছি। টোটাল ফিক্সড অ্যাসেট 4,06,000, কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট মিলে হচ্ছে 5,72,000 টাকা। এরপর আসি লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির পার্টে। লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে, লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে কি কি আসবে, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটি যে এই যে স্যালারি বকেয়া ছিল 2,500, সেটা বসাইছি। এরপরে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কি ছিল, বকেয়া ছিল, সেটা বসাইছি। অ্যাকাউন্ট পেয়েবলটা রেওয়া মিলেছিল, রেওয়া মিলে বসাই দিছি। আনআর্ন ম্যানেজমেন্ট কি 24,000 টাকা আমরা পাইছিলাম, সেটা বসাইছি। আর যার মধ্যে আর্ন দেখাইতেছি কত, 8,000 টাকা। এটাও আমাদের দেখতে হবে আসলে 8,000 হয় কিনা, এটা ওই যে প্রথমে আমরা অফ রাখছি, সেটা একটু পরে দেখতেছি, শেষ করে নিই অঙ্কটা। তাহলে এইভাবে আমরা কি পেলাম, টোটাল টোটাল কারেন্ট লাইবিলিটিস পেলাম, টোটাল কারেন্ট লাইবিলিটিস পেলাম। টোটাল কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 68,500 টাকা। এরপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ছিল
একটাই ছিল, সেটা হলো জেনারেল রিজার্ভ। কত টাকা? 1,20,000 টাকা। ওনার সিকিউরিটি বের করবো কিভাবে? ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ করে। ক্যাপিটাল দেওয়া মিলেছিল আর নিট ইনকামটা আমরা ইনকাম স্টেটমেন্টে বের করছি। ঠিক আছে, তো সর্বশেষ আমাদের ওনার সিকিউরিটি দাঁড়ালো 3,83,500। ওনার সিকিউরিটি আর ওইটা যোগ করে আমরা পেলাম আমাদের টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। এখন আমাদের দেখার বিষয় যে এই রেভিনিউটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আমাদের, রেভিনিউটা একটু চেক করে দিই। রেভিনিউটা একটু ঠিক করে দিই। আচ্ছা, এই আমরা তো একটু হিসাবে ভুল করছি। সেটা হলো আমাদের এটি কার কথা বলছিল? দা আনান ম্যানেজমেন্ট ফি। আচ্ছা, আনান ম্যানেজমেন্ট ফি, এই দেখছো আমরা হিসাব করতেছি হলো ম্যানেজমেন্ট ফি রেভিনিউ, এই জন্য তো মিলতেছে না। আমাদের আনান ম্যানেজমেন্ট ফি তো 24,000, এইটার কথা বলতেছিল না। ম্যানেজমেন্ট ফি তো আমাদের যেটা ছিল এটাই বলবো, ম্যানেজমেন্ট ফি ছিল হলো কত? 50,000। আর এইটা প্লাস হওয়ার কারণে এই রেজাল্টটা লাগছে, এইটা দিই। এখন হবে দেখো, 24,000-কে তুমি 6 দিয়ে আগে ভাগ করো। 24,000-কে, কারণ 4,000 প্রশ্ন টাকা। 4,000 হলো কয় মাসের? হ্যাঁ, হ্যাঁ, 4,000 হলো 1 মাসের টাকা। বুঝতে হুম। পারছি বিষয়টা? এখন প্রশ্নে যে 24,000 দেওয়া আছে, আনান ম্যানেজমেন্ট ফি 24,000, এটা বলতেছে অনপার্জিত ম্যানেজমেন্ট ফি 24,000 টাকা। কিন্তু আমাদের কিন্তু 2 মাস অতিবাহিত হয়েছে, কিভাবে বুঝলাম? কারণ দেওয়া মিলে যে টাকাটা দেওয়া আছে সেটা কি 31 তারিখের টাকা বলতেছে, নিচে বলে দিচ্ছে কয় তারিখের টাকা। ওইটা বলতেছে 31, এই সরি 1ই নভেম্বর 2018-তে ওইটা রেকর্ড করা হয়েছে। তাহলে 1 তারিখে যদি রেকর্ড করা হয়, তাহলে কিন্তু তখন লিখেছিল হচ্ছে 24,000 টাকা আনার না, কিন্তু অলরেডি কিন্তু 2 মাস অতিবাহিত হয়ে গেছে। তার মানে কি ওইখানে আমাদের 2 মাস আমাদের আয় হিসেবে দেখাইতে হবে। তাহলে 2 মাসে আয় হলো, 1 মাসে যদি 4,000 টাকা আয় হয়, 2 মাসে 8,000 টাকা আয়। এই 8,000 টাকা আমরা এখানে বসেছি। বুঝতে পারছি? 50,000-এর সাথে সম্পর্ক না, সম্পর্কটা হলো আনান ম্যানেজমেন্ট ফি যেটা কোশ্চেন দেওয়া সেইটা দুই অংশ, 2 মাসের টাকা, 6 মাসের টাকা দেওয়া ছিল দেওয়া মিলে, যার মধ্যে 2 মাসের আমার আয় হয়েছে, 2 মাসের আমরা এখানে দেখাই। স্যার অঙ্কটা কি 6 মাসের? না, 1 বছর। তাহলে এই 8,000 টাকা কিন্তু অ্যাড হলো। আর শেষে কি হয়েছিল? শেষে হচ্ছে আমাদের আনান ম্যানেজমেন্ট ফি 24,000-এর মধ্যে আমরা আয় দেখাইছি কত? 8,000। তাহলে ওই আয়টা আমাদের বাদ দিতে হবে। 24,000 টাকা হলো 6 মাসের টাকা, যার মধ্যে 2 মাস আমার আয় হয়েছে, যে এই 2 মাসের টাকা আমরা বাদ দিয়ে এই 1,600 টাকা, অর্থাৎ বাকি যে 4 মাসের টাকা, এটা এখনো আমরা আমাদের অর্জিত হয় নাই। ওই 4 মাস আমরা সেবা দিলেই আমাদের এই টাকাটা অর্জিত হবে। বুঝতে পারছি? এই হলো আমাদের স্যার এটা একটু আরেকটু স্যার একটু বুঝাই দেন, ক্লিয়ার হইতাছি না। কোনটা? স্যার এই যে 6 মাসের টাকাটা স্যার যে 2 দিয়ে গুণ করলাম এই জিনিসটা। 2 মাস, এই যে নভেম্বরের 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর, 2 মাস, 2 মাসের টাকা আমাদের আয় দেখাতে হবে। 6 মাসের টাকার মধ্যে 2 মাস, 6 মাসের টাকা দেওয়া মিলে দেওয়া হলো আনার নামে, মানে অনুপার্জিত। তোমার এখনো আয় হয় নাই, কিন্তু এই সমন্বয় বলতেছে 2 মাস তোমার আয় হয়েছে, এই জন্য 2 মাসের টাকা অ্যাড হবে। 2 মাসের টাকা এখনো কি করতে স্যার হবে? কই আয় 2 মাসের টাকা লেখা আছে? এই যে নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, কয় মাস? 2 মাস ও হয় না? অঙ্কটা তো ডিসেম্বরে। হুম, হ্যাঁ হ্যাঁ। 2 মাসের টাকা অ্যাড করতে হবে। স্যার বুঝতে পারছি। এই ছিল আমাদের এই 4 নম্বর অঙ্ক। আজকে তো আর নতুন ধরা যাবে না, সময় বেশি। কাজ দিবা